আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জিএসটি অ্যাডমিশন কোশ্চেন সলভ ক্লাসে। তো প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে এবং অর্গানিক কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমি জানি, এবং এই অধ্যায় থেকে প্রতি বছর জিএসটিতে অনেক অনেক বেশি কোশ্চেন আসে। তো আমরা বিগত 4 বছরে কি কি কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো আজকে আমরা ক্লাসে সলভ করব। তো আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের আজকে ক্লাস কি বলতো? আজকে ক্লাস হচ্ছে জৈব যৌগ বা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির উপর। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা দেখি, যেটা 23-24 সেশন আসছে শুরুতে। তোমাদের হচ্ছে এই কোশ্চেনটাতে স্টার্ট করতেছি। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে নামকরণ, যেটা খুবই কমন একটা কোশ্চেন। এই নামকরণ দিয়ে একটা না একটা কোশ্চেন প্রতি বছর থাকেই। পাশাপাশি আরেকটা বলি, এটা কিন্তু তোমাদের আগের বছর ভাইয়া আপুদের আসছিল। তো দেখো, এখানে হচ্ছে একটা লম্বা একটা যৌগ দেয়া আছে, এই যৌগটার নাম কি সেটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে আমরা এই যৌগটাকে একটু নিচে লিখি, কি বলো? এই যৌগটাকে একটু নিচে আমরা লিখবো। তো এখানে কি কি দেয়া আছে দেখো, CH3 আর CH। আর এই যে CH3 আছে না, এটা মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলতো, শাখা। এই যে CH3, এরপরে এখানে হচ্ছে CH2 CH, এখানে CH3, এখানে OH, এরপরে এখানে হচ্ছে CH2 আর এখানে হচ্ছে CH3। ভাইয়া, এই যৌগটাতে কার্যকরী মূলক একটাই আছে, সেটা কি বলতো? OH। তার মানে এই পুরো যৌগটা কি হবে? অ্যালকোহল। এখন এটা প্রধান শিকলটা দেখো, এই লম্বাটা কয়টা কার্বন আছে দেখো, 1 2 3 4 5 6। এখন নাম্বারিংটা করবো কোত্থেকে বলতো? নাম্বারিংটা করবো এখান থেকে। কেন? কারণ এখান থেকে গেলে কার্যকরী মূলকটাকে কাছে পাওয়া যায়। 1 2 3, এই যে 1 2 3। কিন্তু এখান থেকে যদি করতাম তাহলে দেখতে একটু দূরে পাওয়া যেত। দেখো 1 2 3 4, 4 নম্বর কার্বনে পাওয়া যেত। তাহলে কাছেরটা দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে 1 2 3, আর এখানে 4, এখানে 5, আর এখানে কি 6। তাহলে পুরাটা এখানে শেষ আমাদের শিকলটা। কয়টা? 6টা, তাই হেক্স হবে, রাইট? আচ্ছা, এখন নামকরণে আমরা দেখব যে এইখানে কি কি আছে। আর শাখাগুলা, মিথাইল আছে একটা, এখানে এখানে একটা মিথাইল আছে। তাহলে মিথাইল ছাড়া আর অন্য কি আছে? নাই, অন্য কেউ নাই। তাহলে এখানে 3 নম্বর কার্বনে মিথাইল আছে, তাহলে লেখো 3। আর কয় নম্বর কার্বন আছে? 5-এ, তাহলে লেখো 5। এরপরে কয়টা মিথাইল আছে? একটা দুইটা, তাহলে লেখো ডাই। তারপরে মিথাইল। আর যেহেতু এটা একটা অ্যালকোহল, তাহলে এই অলটা একদম নামের শেষে থাকবে। অলটা কি একদম নামের শেষে থাকবে, ওকে? কারণ কার্যকরী মূলক এখানে অ্যালকোহল, তার নামটা, নামের পরিচয়টা হবে একদম শেষে। এরপরে দেখো 3,5 ডাইমিথাইল, আমাদের শাখার কাজ শেষ। এখন শিকল কয়টা কার্বন আছে? 6টা, তাহলে হেক্স। হেক্স। এরপরে এখানে হেক্স লেখার পরে আমরা দেখব কয় নম্বর পজিশন আছে ওএইচটা? 3 নম্বর পজিশনে, তাহলে এখানে 3, তারপর এখানে অল, শেষ। হেক্স 3 অল। এটা কি কোথাও আছে দেখো তো? 3,5 ডাইমিথাইল, এই যে 3,5 ডাইমিথাইল হেক্সানল, এটা নল হবে, এখানে আটা হবে না, এই যে। তো নল 3। কিন্তু এই যে হেক্স 3 অল, এটাকে আমরা চাইলে আরেকভাবে লিখতে পারি, কি বলতো? 3,5 ডাই মিথাইল, মানে আরেকভাবে যেটা লেখা যায় সেটা কিন্তু প্রশ্নে অপশনগুলোতে দেয়া আছে। তাহলে এটা লিখতে পারি হেক্সানল 3, হেক্সানল 3, রাইট? এই যে এটা হবে আমার আনসার। ইজি, একদম ইজি। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিও মানে কি? নিউক্লিও মানে বোঝাচ্ছে নিউক্লিয়াস, ফাইল মানে কি? ভালোবাসা, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি ভালোবাসা। আর নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তো প্রোটন যেটা পজিটিভ, নিউক্লিওফাইল মানে বোঝায় পজিটিভের প্রতি ভালোবাসা। ফাইল মানে ভালোবাসা, নিউক্লিও মানে পজিটিভ, তাহলে পজিটিভের প্রতি ভালোবাসা। এখন পজিটিভের প্রতি ভালোবাসা কার দেখায়? যার ইলেকট্রনের আধিক্য দেখা যায়, মানে ইলেকট্রন বেশি আছে, যার মধ্যে কি আছে? ইলেকট্রন বেশি আছে, সেই তো পজিটিভের প্রতি ভালোবাসা দেখা যাবে। তাহলে কার কাছে আছে দেখি, BF3। এটা কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? দেখো, বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এখানে 8-এর কম ইলেকট্রন থাকে। কয়টা তুমি জানো? 6টা। তাহলে এইটা ইলেকট্রন কম আছে, মানে কি ইলেকট্রনের ঘাটতি, তাহলে এটা কি হবে? ইলেকট্রোফাইল। এটা কি নিউক্লিওফাইল হবে না। NO2+, এখানে পজিটিভ আছে, পজিটিভ থাকা মানে মনে রাখবা সে নেগেটিভ চাচ্ছে, তার মানে তার নেগেটিভের প্রতি ভালোবাসা, তাহলে সে কি হবে? ইলেকট্রোফাইল। এটা আমার আনসার হবে না। NH3 অ্যামোনিয়া, এখানে নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যেখানে ইলেকট্রন থাকে কয়টা বলতো? 8টা, এবং এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে একটা। তো মুক্তজোড় ইলেকট্রন বেশি আছে মানে কি? মানে তার ইলেকট্রন বেশি আছে, রাইট? এটা বুঝায়, ইন্ডিকেট করে। নাইট্রোজেনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, এর মধ্যে 6টা, এর মধ্যে নাইট্রোজেনের কেন্দ্রীয় কক্ষপথে টোটাল যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, ঠিক আছে, তখন দেখবা তুমি নাইট্রোজেনের কক্ষপথে শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, আর বাকি 2টা ইলেকট্রন হচ্ছে কি? মুক্তজোড়। যেমন এটা স্ট্রাকচারটা দেখো তুমি, তাহলে বুঝতে পারবা। এই যে হাইড্রোজেন, 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 এই যে এখানে হচ্ছে দেখো, এই যে
এটা হচ্ছে তার শেষ কক্ষপথ ইন্ডিকেট করতেছে। দেখো তার শেষ কক্ষপথে হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে এখানে এখানে দুইটা 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 6টা, আর বাকি যে দুইটা আছে না এটা হচ্ছে মুক্ত জোড়, এই যে কারোর সাথে বন্ধন করে নেই। তার মানে কি তার এক্সট্রা এক জোড়া ইলেকট্রন আছে। এক্সট্রা এক জোড়া ইলেকট্রন থাকা মানে কি তার ইলেকট্রনের বেশি আছে, ইলেকট্রনের আধিক্য। তার মানে কি তার পজিটিভের প্রতি ভালোবাসা, যার ইলেকট্রন বেশি থাকে তার পজিটিভের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে কি হবে নিউক্লিওফাইল। তাহলে এটাই অ্যান্সার। বুঝছো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড হবে না কেন? কারণ অ্যালুমিনিয়াম কেন্দ্রীয় পরমাণু, তার কক্ষপথে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো? 8-এর কম ইলেকট্রন। তাহলে সে কি হবে বলো? 8-এর কম ইলেকট্রন মানে কি ইলেকট্রনের ঘাটতি, তার মানে ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি তার ভালোবাসা আছে। রাইট? তাহলে এর জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আনসার হইল না। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমরা দেখব জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটা। আচ্ছা, জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটা, এটা খুব সহজেই ডিটারমাইন করতে পারবা। কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা। কার্বন ইন্ডিভিজুয়ালি হাতে ভিন্ন জিনিস থাকবে, যেমন এখানে ধরো এ আছে, এখানে থাকতে হবে কি বি। এ থাকা যাবে না, একই জিনিস থাকা যাবে না। এখানে ধরো এ আছে, এখানে এ থাকা যাবে না, বি সি ডি যে কোনো কিছু থাকতে পারে, ধরো ডি দিলাম, ঠিক আছে? মানে কার্বনের হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে, ইন্ডিভিজুয়াল কার্বনের হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। তো প্রথম অপশনটা কি হবে? না। কেন? কারণ এই কার্বন কার্বন ডাবল বন্ডে এই কার্বনের হাতে একই হাইড্রোজেন হাইড্রোজেন চলে আসে, এটা আনসার হবে না। পরেরটা, এই কার্বনের ডাবল বন্ডটা দেখো, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, এখানে হাত ফাঁকা। এই কার্বনে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে CH3, এই যে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন আর এক হাতে ক্লোরিন। দেখো এই কার্বনের হাতেও ভিন্ন জিনিস, এই কার্বনের হাতেও ভিন্ন জিনিস, তাহলে আমার হচ্ছে এটাই হবে আনসার। এই হচ্ছে জ্যামিতিক সমানতা কি করবে? প্রদর্শন করবে। ইজি? ওকে, পরের কোশ্চেনটা, একটি জৈব যৌগকে ব্রোমিন পানিকে বর্ণহীন করে, মানে একটা জৈব যৌগ যে ব্রোমিন পানিকে বর্ণহীন করে, তাহলে ব্রোমিন পানিটাকে বর্ণহীন কে করবে? সে হতে পারে অ্যালকিন, হতে পারে অ্যালকাইন, মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এর ওজোনালাইসিস করার মাধ্যমে আমরা হচ্ছে প্রোপানেল এবং মিথানেল উৎপন্ন করতে পারি। তাহলে যৌগটা কি সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা প্রোপানেলের স্ট্রাকচার কি? CH3 CH2 CHO, এই যে এটা হচ্ছে প্রোপানেল। আর মিথানেল কি? HCHO। এই যে, তাহলে এইগুলো হচ্ছে আমার উৎপাদ। তো উৎপাদ থেকে আমি বিক্রিয়কটা কি ছিল সেটা ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। দেখো কিভাবে। তাহলে আমি CH3 লিখলাম, এরপরে CH2 লিখলাম, এরপরের কার্বনটা একটু কেয়ারফুল, এই কার্বনের এই হাতে হচ্ছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন। এটাকে এইভাবে লিখবে, দেখো কার্বন দুই হাতে দুইটা হাইড্রোজেন, এই যে একটা, এখানে একটা, দুইটা, আর বাকি ডাবল হাতে একটা অক্সিজেন। এখন কি করবা? এই দুইটা অক্সিজেন তাকে ভ্যানিশ করে দিবা, এই যে ভ্যানিশ করে দিয়ে এই কার্বন অ্যাটাচ করে দিবা ডাবল বন্ড দিয়ে, ঠিক আছে? ডাবল বন্ড দিয়ে অ্যাটাচ করে দিবে, যেহেতু ডাবল বন্ড কি ভেঙে গেছে এখানে, এই যে ডাবল বন্ড চলে গেছে, অক্সিজেন চলে গেছে, এখানে অক্সিজেন চলে গেছে, ধরে নাও। তাহলে এই কার্বন কার্বন ডাবল বন্ডে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে কি থাকে? CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এই যে। তাহলে এটা কোথায় আছে দেখো, CH3 CH2 CH CH2, এই যে এটা আনসার। দেখছো? উৎপাদ থেকে আমরা ইজিলি বিক্রিয়কটা ফাইন্ড আউট করতে পারবো এই নিয়মে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো। পরের কোশ্চেনটা, কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে? এখন হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে কিনা তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যখন তোমার মূলকটা স্পেসিফিকলি এরকম নির্দেশ করবে, এই যে এরকম যখন মূলক পাবা, মানে কোন একটা যৌগ দেয়া আছে, ওই যৌগটা হ্যালোফর্ম নির্দেশ করবে কিনা বুঝবা কিভাবে? যখন দেখবা ওই যৌগে এইটাই বেশি প্রায়োরিটি পাচ্ছে, এই মূলকটা কি বেশি প্রায়োরিটি পাচ্ছে। এখন তুমি অপশনের দিকে যদি তাকো ভালো করে, দেখো এখানেও CH3CO আছে, এখানে CH3CO আছে, এখানে CH3C, এখানে CH3C। এখন কথা হচ্ছে ভাইয়া তাইলে বুঝবো কেমনে কোনটা হ্যালোফর্ম দিচ্ছে? খুব সহজ, তুমি দেখবা কোথায় কোন মূলকটা প্রায়োরিটি পাচ্ছে। যেমন আমি তোমাকে ধরে ধরে এখানে দেখাই, চারটা অপশনের মধ্যে আমি তিনটা অপশন দেখাচ্ছি কেন তারা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না। এই স্ট্রাকচারটা ফলো করবে না, এবং পাশাপাশি এই স্ট্রাকচারের সাথে এই মূলকটা CH3CO, এই মূলকটাকেও প্রায়োরিটি বেশি দেয়া লাগবে। কিন্তু তুমি দেখো প্রথম অপশনটা CH3CO, এই যে OH, এইখানে এই মূলকটা কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না, যে CH3C ডাবল ও। কেন বলতো? কারণ এখানে প্রায়োরিটি পাবে কে? এই মূলকটা, এই যে COOH, এই যে COOH মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? অর্থাৎ জৈব অ্যাসিডের মূলক, এটা প্রায়োরিটি পাবে, এই কিন্তু প্রায়োরিটি পাইলো না, তাহলে এটা আনসার হবে না। এরপরে দেখো এটা দেখাই, 3 নম্বর অপশনটা CH3, তারপরে C ডাবল বন্ড O, আর এখানে কি NH2। এটা কি অ্যাসিড অ্যামাইড? না, এই যে এখানেও প্রায়োরিটি পাবে এই অ্যাসিড অ্যামাইডটা। CH3CO এই মূলকটা প্রায়োরিটি পাবে না, এখানে তোমার হচ্ছে এই মূলকটা পাবে CONH2, এই যে এই মূলকটা প্রায়োরিটি পাবে, তাই এটাও আনসার হচ্ছে না। সিমিলারলি এটা, এই যে CH3COCl, এই যে এটার নাম কি? অ্যাসাইল হ্যালাইড বা অ্যাসিড হ্যালাইড। তো এইটা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে, এখানে হচ্ছে এই মূলকটা প্রায়োরিটি পাবে, এই যে এই মূলকটা হচ্ছে প্রায়োরিটি পাবে, তাহলে এটাও আনসার হচ্ছে না। তাহলে এটা আনসার কেন বলো তো? এটা আনসার কারণ দেখো
সি ডাবল ও আর এখানে এইচ। এখানে কি প্রায়োরিটির মতো, এটা কি প্রায়োরিটির মতো না, এখানে হচ্ছে প্রায়োরিটি পাবে এটাই CH3CO, এই যে দেখছো, এই যে রাইট, এই যে এটা রাইট, এই মূলকটাই হচ্ছে প্রায়োরিটি এখানে পাচ্ছে। ঠিক আছে, কার্বনিল মূলকের এই মূলকটাই হচ্ছে এখানে প্রায়োরিটি পাচ্ছে, কারণ এখানে যে হাইড্রোজেন আছে তার কোনো খুব একটা পাত্তা নাই। তাহলে যেহেতু আছে তাহলে এটা হবে আমার আনসার। বাকিগুলোর ক্ষেত্রে COOH প্রায়োরিটি পাচ্ছে, CONH2 প্রায়োরিটি পাচ্ছে, অ্যাসিড অ্যামাইড আর অ্যাসিড হ্যালাইড এটাও প্রায়োরিটি পাচ্ছে। তো দ্যাটস ওয়াই এখানে যেহেতু প্রায়োরিটি নেওয়ার মতো কেউ নাই, CH3COটাই প্রায়োরিটি বেশি পাচ্ছে, এটাই আনসার। বুঝা গেছে? ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। কোন মৌলটি বেনজিন চক্রের বিক্রিয়ার মেটা নির্দেশক? আচ্ছা, মেটা নির্দেশক বুঝবে কিভাবে? মেটা নির্দেশক বোঝার ওয়ে হচ্ছে, মেটা নির্দেশক কোনটা হবে এটা বোঝার জন্য ওয়ে হচ্ছে, যে মূলকগুলো ইউজ করো ওই মূলকে ডাবল বোন বা ট্রিপল বোন থাকলেই সেটা মেটা নির্দেশক। যেমন এই যে CN, এখানে কার্বন সাথে ট্রিপল বোন দিয়ে নাইট্রোজেনটাকে ধরা, তাহলে এটা মেটা নির্দেশক। তারপর আবার ধরো তোমার হচ্ছে যে COOH, এটা মেটা নির্দেশক, কারণ এখানে ডাবল বন্ড আছে, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলেই বুঝবা সেটা কি মেটা নির্দেশক। তাহলে এখানে দেখো কোথায় ডাবল বন্ড আছে, NH2, এখানে কি ডাবল বন্ড আছে? দেখো নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ডাবল বন্ড আছে না, সব জায়গায় সিঙ্গেল বন্ড, তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক, এটা আনসার হবে না। তাহলে এটা আনসার হবে যে NO2। এখানে হচ্ছে দেখবা নাইট্রোজেন, ডাবল বন্ডে এখানে একটা অক্সিজেন, ডাবল বন্ডে এখানে একটা অক্সিজেন, তাহলে এটা হচ্ছে আনসার। বাকিগুলো একটা হবে না, এখানে সিঙ্গেল বন্ড, এখানেও সিঙ্গেল বন্ড। ওকে, শেষ। পরের কোশ্চেনটাতে যাই। বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টের দরকার? আচ্ছা, নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশনে তুমি দেখবা এই যে এটা হচ্ছে বেনজিন রিং, এখানে ধরো হাইড্রোজেন, এটার সাথে আমরা বিক্রিয়া করি কি নাইট্রিক অ্যাসিডের। নাইট্রিক অ্যাসিড থেকে আমরা এখানে এটাকে ভাঙলে আমরা পেয়ে থাকি OH মাইনাস এবং NO2 প্লাস, এই যে এটা রাইট। তো এই যে NO2 প্লাস, এটা NO2 প্লাস, তো এটাই পরবর্তীতে বেনজিন রিং এ কি যুক্ত হয়, দেখো এটাই পরবর্তীতে কি হয়, বেনজিন রিং এ এসে যুক্ত হয়, এই যে এখানে, এই যে NO2। তাহলে এখানে তোমার হচ্ছে নাইট্রেটিং এজেন্টটা কোনটা বলো তো? নাইট্রেটিং এজেন্ট হচ্ছে NO2 প্লাস, এই যে NO2 প্লাস। তাহলে এখানে আনসার কোনটা হবে? এই যে NO2 প্লাস। ঠিক আছে, জাস্ট বেনজিনের নাইট্রেশন বিক্রিয়াটা জানলেই তুমি হচ্ছে ইজিলি বের করতে পারতেছো। কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? কোন অ্যাসিড, মানে কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা সবচেয়ে দুর্বল হবে? তোমাকে একটা কথা বলি, এটা মাথায় রাখবা, যেই অ্যাসিডটা তীব্র বেশি, তীব্র অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারকটা হয় সব থেকে দুর্বল। অনুবন্ধী ক্ষারক হয় কি দুর্বল, অর্থাৎ সহজ কথা, অ্যাসিড যত তীব্র অনুবন্ধী ক্ষারক বা কনজুগেটেড বেস হবে তত কি দুর্বল। ঠিক আছে, ওই যে অনুবন্ধী ক্ষারক তত দুর্বল। তাহলে এখানে দেখতে হবে কোন অ্যাসিডটা বেশি তীব্র। দেখো এখানে সব জায়গায় দুইটা কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড আছে, যে এখানেও। তো তোমাকে একটা বলে দেই শর্টকাট, এটা একটু মাথায় রেখো। যখন দেখবা একই কার্বন সংখ্যা জৈব অ্যাসিড, ওইটার অ্যাসিডের তীব্রতা নির্ণয় করবে কিভাবে? যেখানে হ্যালোজেন বেশি আছে সেটা তত বেশি তীব্র। তাহলে এখানে দেখো, এখানে কোনো হ্যালোজেন আছে নাই, এখানে হ্যালোজেন আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, তাহলে হ্যালোজেন কোথায় বেশি? এই জায়গাটাতে, তাহলে এই অ্যাসিডটা বেশি তীব্র হবে। এই অ্যাসিড তীব্র বেশি মানে কি, তার অনুবন্ধী ক্ষারকটা সব থেকে বেশি কি হবে? দুর্বল হবে। তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি যদি অ্যাসিডের তীব্রতা নির্ণয় করতাম, তাহলে অ্যাসিডের তীব্রতার ক্রম হইতো Cl3C COOH, এটা, এরপরে Cl2 CH COOH, তারপরে হচ্ছে Cl, তারপর হচ্ছে CH2 COOH। ঠিক আছে, এরপরে হচ্ছে আবার তোমার এরপরে হচ্ছে লাস্টে হচ্ছে CH3 COOH। বুঝা গেছে? শেষ। অলরাইট, পরের কোশ্চেনটাতে যাই। কোন যৌগকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে তাতে HCl যোগ করব। HCl যোগ করলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। আচ্ছা, সাদা ধোঁয়া ইউজুয়ালি আমরা দেখতে পাই কোথায় বলতো? যখন অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয়। কি বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই জিনিসটা উৎপন্ন হইলে ইউজুয়ালি আমরা দেখি সাদা ধোঁয়া। এখন অ্যামোনিয়াম ক্লোরাইডটা সাদা ধোঁয়া উৎপন্ন করে বুঝলাম। এখন অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয় কিসে থেকে বলতো? অ্যামোনিয়া থেকে। এই যে অ্যামোনিয়া যখন উৎপন্ন হয়, ওই অ্যামোনিয়ার সাথে যদি আমি HClটা যোগ করি, তাহলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, রাইট? এই যে আমি যদি অ্যামোনিয়াটা উৎপন্ন করতে পারি, এটার সাথে HCl যোগ করলেই তো উৎপন্ন করবে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কোনটা হইতে পারে বলতো? কোন জিনিসটা, মানে ডেফিনেটলি এমন একটা জিনিস যেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে, এখানেও নাইট্রোজেন হাইড্রোজেন আছে, এখানেও নাইট্রোজেন হাইড্রোজেন আছে। কথা হচ্ছে কোনটা আনসার হবে? দেখো আমরা প্রথমটাই দেখি C6H5, এই যে এখানে C
ও এনএইচ টু। এই যে এটার সাথে তাহলে আমরা কি বিক্রিয়া করব? সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগ এবং HCl, রাইট? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি উত্তপ্ত করব? এটা দিয়ে উত্তপ্ত করব। এটা দিয়ে কি করব? উত্তপ্ত করব। উত্তপ্ত করার পরে আমার উৎপাদ বের হবে, ওই উৎপাদে আমি HCl-টা যোগ করব। HCl-টা যোগ করলে আমার সাদা দোহা উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, তাহলে কি হবে দেখো। ইউজুয়ালি দেখো ব্যাপারটা খুব সিম্পল, ব্যাপারটা হচ্ছে খুবই সিম্পল। দেখো এখানে তুমি NH3 দেখতে পাচ্ছ না, আর এখানে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ, এখানে NH2 দেখতে পাচ্ছ, NH2, আর এখানে একটা হাইড্রোজেন। NH2 আর হাইড্রোজেন মিলে তৈরি করবে অ্যামোনিয়া। কি উৎপন্ন করবে? অ্যামোনিয়া। আর এখানে NH2টা চলে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে NaO মূলকটা এখানে এসে বসবে। তাহলে দেখো এখানে কি হয়, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। এই যে সি ডাবল বন্ড ও, আর এখানে হচ্ছে ONa। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে কি? সোডিয়াম বেনজোয়েট। ঠিক আছে, এটার নাম কি? সোডিয়াম বেনজোয়েট। ওকে, আচ্ছা। তাইলে এইটা যখন উৎপন্ন হয়েছে, অ্যামোনিয়া এখানে উৎপন্ন হয়েছে না? এই যে অ্যামোনিয়া উৎপন্ন হলো, এটার সাথে পরে HCl যোগ করলেই তো অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। এই যে NH4Cl, রাইট? এটাই তো সাদা ধোঁয়া, তাহলে আলটিমেটলি আমার আনসারটা কি হবে? এই যে এটাই প্রথম অপশন যেটা আছে, এই যে এটা হচ্ছে আনসার, রাইট? এটা হচ্ছে আমার আনসার, কি আনসার। কারণ এই বিক্রিয়ক থেকে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমি দেখতে পাচ্ছি NH2টা H এর সাথে মিলে অ্যামোনিয়া তৈরি করতেছে, আর বাকিটা কি? সোডিয়াম কি বেনজোয়েটটা উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম বেনজোয়েটটা উৎপন্ন হয়ে গেছে, এই যে C6H5COO Na। আর এই অ্যামোনিয়াটা উৎপন্ন হওয়ার পর এখানে HCl যোগ করলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হচ্ছে। অলরাইট, পরের কোশ্চেনটাতে যাই। প্রোপিনের বেয়ার বিকারকের সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? প্রোপিনের সংকেত কি? CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। বেয়ার বিক্রিয়া মানে কি বলতো? বেয়ার বিকারক মানে কি বলতো? ওই যে তোমার হচ্ছে পানি, জার্মান অক্সিজেন, আর প্রভাবক কি বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই যে ওর গোলাপি বর্ণটা নষ্ট করে দে, তাহলে দেখো ইজি। তাহলে এখানে CH3CH ডাবল বন্ড CH2, এখানে ডাবল বন্ডটা ভাঙবে, তাহলে এখানে CH3CH ডাবল বন্ডটা ভাঙলে এই কার্বন একটা হাত ফাঁকা, আর এখানে একটা হাত ফাঁকা। তাহলে এখানে পানি এবং অক্সিজেন, পানি থেকে কি পাই? H+ এবং OH-। তাহলে এখানে হাইড্রোজেন প্লাসটা আর জার্মান অক্সিজেন মিলে তৈরি করে কি বলতো? আরেকটা OH-। তাহলে টোটাল কয়টা OH- হলো? একটা, দুইটা। তাহলে এখানে একটা OH যাবে, এখানে একটা OH যাবে। এটার নাম কি বলতো? প্রোপিলিন গ্লাইকল। তো আমরা যখন ইথিনের সাথে বেয়ার টেস্ট করছিলাম, বেয়ার বিকারকের সাথে বিক্রিয়া করছিলাম, তখন পাইছিলাম ইথিলিন গ্লাইকল। তাহলে এখানে প্রোপিলিন গ্লাইকল বা প্রোপাইলিন গ্লাইকল পাবো। এই যে এটা হচ্ছে আনসার, রাইট? প্রোপাইলিন গ্লাইকল। সহজ হিসাব, ইথিনের সাথে পানি এবং জার্মান অক্সিজেন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে আমরা পাই ইথিলিন গ্লাইকল। তাহলে প্রোপিনের সাথে পাবো প্রোপাইলিন গ্লাইকল। ওকে, পরের কোশ্চেনটা। CH3Cl প্লাস পানি, এটা বিক্রিয়া করলাম, তাহলে এখানে CH3(3OH) বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয়? এটা কি SN1 নাকি SN2 নাকি E2 নাকি E1CP? ডেফিনেটলি এটা SN1 বা SN2 হবে। কেমনে বুঝলাম? দেখো এখানে আছে কি বলতো? R3Cl, তাই না? একটা অ্যালকাইল হ্যালাইড। এখন এটার সাথে পানির বিক্রিয়া করলে এটা কিভাবে উৎপন্ন হয় সেটা একটু বোঝা লাগবে। দেখো আমি এখানে একটা কার্বন বাদ গেছে, কার্বনটা একটু দিয়ে দিচ্ছি এই যে এই জায়গাতে কার্বন আছে, ধরো ইমাজিন করো এখানে কার্বন আছে, ঠিক আছে? এখানেও কার্বনটা দেওয়া হয় নাই, এই যে ইমাজিন করো এখানে কার্বন আছে। ওকে, তাহলে আমি এখানে লিখি CH3 দেখো এই বিক্রিয়াটা তোমাদের মনে আছে কিনা? এই বিক্রিয়ার মেকানিজমটা কি বলতো? পানিটাকে ভাঙলে আমরা জানি কি কি পাই? H+ এবং OH-। বিক্রিয়ার মেকানিজমে শুরুতে এখান থেকে একটা ক্লোরিন, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ বেশি কারণে ক্লোরিনটা বের হয়ে যায়। বের হওয়ার ফলে এখানে শুরুতে যেটা উৎপন্ন হয়, আগে এই বিক্রিয়কগুলো আসবে না, আগে এখান থেকে ক্লোরিনটা বের হবে, বের হয়ে এখানে উৎপন্ন হবে CH3C, এখানে CH3, এখানে CH3, আর এখানে প্লাস, আর এখানে ক্লোরিন মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা উৎপন্ন হবে। শুরুতে কি হবে? এখান থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আমরা জানি তড়িৎ মান বেশি, তো এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টান দিবে, টান দিয়ে ক্লোরিন চলে যাবে, যে ক্লোরিন মাইনাস, আর বাকিটুকু পার্ট, এই যে বাকি পার্টটুকু, এই যে পজিটিভ পার্টটুকু, এই যে এটা, এই বিক্রিয়াটা মানে এই জিনিসটা উৎপন্ন হয় খুব স্লো, খুবই স্লো। পরবর্তীতে এখানে আসে পানির বিক্রিয়া আসে, এটার সাথে পরবর্তীতে আসে পানি, যেখানে আসে H+ এবং OH-। যেখানে থাকে কি H+ এবং OH-। এরপরে
এই যে OH মাইনাস জানি আমরা পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, তাহলে এই পজিটিভের সাথে এই OH মাইনাসটা অ্যাড হয়, তাহলে অ্যাড হলে এখানে উৎপন্ন হয় COH এবং এখানে CH3, এখানে CH3, এখানে CH3, আর সাথে এই H প্লাসটা Cl মাইনাসের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটা হয় খুব ফাস্ট, খুবই দ্রুত হয়। তাহলে এই বিক্রিয়াটা কয়টা ধাপে হলে? দুইটা ধাপে। প্রথমে এটা ভেঙে দুইটা আয়ন তৈরি হলো পজিটিভ নেগেটিভ, এরপরে এটা পানির সাথে বিক্রিয়া করে এই উৎপাদগুলো উৎপন্ন করলো, দুইটা স্টেপে। তাহলে দুইটা ধাপে যেহেতু উৎপন্ন হয়েছে, তো আমরা জানি SN1 এটা হচ্ছে দুই ধাপে হয়, তাই না? দুই ধাপে। আর SN2টা এক ধাপে হয়। তাহলে এখানে বিক্রিয়াটা কাকে ইন্ডিকেট করতেছে? SN1 কে। এক ধাপে যেহেতু হয়েছে, দুই ধাপে যেহেতু হয়েছে, SN1টা দুই ধাপে হয়, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আনসার হবে SN1টা দুই ধাপে হয়ে থাকে। এবং এর আমি ইয়াটাও বলে দিই, তোমার হচ্ছে সক্রিয়তার ক্রম, অ্যাডিশনাল ইনফরমেশন। সক্রিয়তার ক্রম কি বলতো? এই SN1 এর সক্রিয়তার ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, এরপরে ধরো 0 ডিগ্রি বা অ্যালকাইল হ্যালাইড আর কি, মিথাইল ক্লোরাইড বা কিছু একটা, ঠিক আছে? ওইটা ওকে। এখানে কিন্তু কার্বন হবে, আমি অ্যাড করে দিলাম কার্বনটা, এখানেও কার্বন হবে, এই সাইডে আর কি কার্বনটা হবে, অ্যাড করে দিই। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। CH3, আচ্ছা এইটার ইউপেক নাম কি এটা আমাকে বের করতে হবে। আচ্ছা আমি আগে যৌগটা এখানে একটু লিখি, CH3 CH2 CH ডাবল বন্ড CH C ট্রিপল বন্ড CH। আচ্ছা নর্মালি এখানে ডাবল বন্ড আছে, আবার এখানে ট্রিপল বন্ড আছে, কে প্রায়োরিটি পাবে? দেখো আমি তোমাকে বলি, নর্মালি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের তুলনায় আমরা জানি ডাবল বন্ডটা একটু বেশি সক্রিয়, কিন্তু আমরা যখন নামকরণ করব তখন আসলে এদের সক্রিয়তার পার্থক্য খুবই কম, মানে তাদের সক্রিয়তাটা প্রায় কাছাকাছি, তো আমরা এটাকে নেগলিজিবল ধরবো, ঠিক আছে? নেগলিজিবল ধরবো। তাহলে এখন কথা আসতে পারে, ভাইয়া এই পুরোটাকে আপনি অ্যালকাইন ধরবেন নাকি অ্যালকিন ধরবো? আমি দুইটাকে একসাথেই ধরবো, ঠিক আছে? আমি দুইটাকে একসাথেই ধরবো। এখন একসাথে ধরে নামকরণটা কিভাবে হবে? অ্যালফাবেটিক্যালি আমি নামকরণটা করব, ঠিক আছে? জাস্ট দেখো, বুঝতে পারবা ইজিলি। ওকে, আবারও বলি, দুইটা সক্রিয়তা তো একই, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, মানে প্রায় ক্লোজ। আমি জানি ডাবল বন্ডটা একটু বেশি, কিন্তু প্রায় ক্লোজ ধরা হয় যখন নামকরণ করা হয়, তাই সেই ক্ষেত্রে আমি অ্যালফাবেটিক্যালি আগাবো। ওকে, আচ্ছা তাহলে আমি কোথা থেকে কার্বনের নাম্বারিং করবো? ডেফিনেটলি এখান থেকে, কারণ এখানে কার্যকরী মূলক ট্রিপল বন্ডটাকে আগে পাচ্ছি। তাহলে 1 2 3 4 5 আর কি 6, ঠিক আছে? এটা তাহলে এখন আমি যদি এখান থেকে নাম্বারিং করি, এখন 1 2 3, আচ্ছা তাহলে 1 নম্বর কার্বনের ট্রিপল বন্ড এবং 3 নম্বর কার্বনের ডাবল বন্ড। এখন কথা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগাবো, তাহলে ইন আগে আসে নাকি আইন? দেখো ইন আগে আসবে ডেফিনেটলি, এরপরে আসবে আইন, তাই না? তাহলে ইনের নামকরণটা আগে করবো। তাহলে এটা কয়টা কার্বন? 6টা না? তাহলে হেক্স হবে ডেফিনেটলি। তাহলে কয় কার্বনে ইন আছে? যে 3, তাহলে 3 প্রথমে দিব হচ্ছে 3, ঠিক আছে? 3 দেওয়ার আগে তো দেখতে হবে কয়টা কার্বন আছে, কয়টা? 6টা। তাহলে এখানে দিব হেক্স, কি দিব? হেক্স। তারপরে এখানে 3 ইন, তারপরে কি এখানে কয় নম্বর কার্বন? 1 নম্বর কার্বন, 1 আইন, এই যে ইন আইন আর কি, ঠিক আছে? ইন আইন, তাহলে হেক্স 3 ইন 1 আইন। তাহলে এখানে কোথায় আছে দেখি? হেক্স 3, এই যে হেক্স 3 ইন 1 আইন, এই যে শেষ, ঠিক আছে? ইন আইন আর কি এই পুরোটা নাম। আর হেক্স কেন দিলাম? কারণ এখানে 6টা কার্বন আছে। ওকে, অলরাইট। পরের কোশ্চেন, আর এখানে তো কোনো শাখা ছিল না, তো দ্যাটস ওয়াই শাখার হিসাবে এখানে নাই। পরের কোশ্চেনটা, যৌগটিতে কতটি কার্যকরী মূলক আছে? আচ্ছা কয়টা কার্যকরী মূলক দেখি। এখানে একটা আছে যে ট্রিপল বন্ড, এখানে একটা ডাবল বন্ড 2, আর এখানে আছে এই যে 3, আর এখানেও আছে একটা, দেখো এই যে 4। তাহলে টোটাল কার্যকরী মূলক আছে কয়টা? 4টা। আর এটা তো মনে হয় জানো তুমি অলরেডি, এটা তো অলরেডি জানো, তাই না? এই যে এটা কি বলো? এই যে CH2 C ডাবল বন্ড ও CH3, তাহলে এটা কোন মূলক হবে বলো তো? এস্টার মূলক, তাই না? এই যে R CO R প্রাইম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই মূলকটা হচ্ছে পড়ছে এখানে COO, এই যে R প্রাইম, আর এখানে হচ্ছে আর হচ্ছে এতটুকু আর কি, যতটুকু থাকবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এস্টার মূলক আর কি। তাহলে এখানে টোটাল হচ্ছে মূলক কয়টা আছে? 4টা। C ডাবল বন্ড কার্বনিল মূলক, আর এখানে এস্টার মূলক, আর এখানে 2, আর এখানে হচ্ছে 1। অলরাইট, আচ্ছা এরপরে 1 বিউটিন 3 আইন এই জৈব যৌগে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা কত? এটা বের করতে বলছে। আচ্ছা তাইলে বিউট যেহেতু আছে, তাহলে কার্বন হবে 4টা, এটাকে ডিসাইড করো, 1 2 3 4। ওকে, এরপরে 1 বিউট মানে হচ্ছে 1 বিউটিন মানে ইন বলছে না, ডাবল বন্ডটা কত নম্বর কার্বনে? 1 নম্বর কার্বনে, তাহলে এই যে ডাবল বন্ডটা। এরপরে 3 আইন, তার মানে 3 নম্বর কার্বনে ট্রিপল বন্ড, তাহলে 1 2 3, এই যে এখানে দাও ট্রিপল বন্ড, ডান। ওকে, এখন বাকি জায়গা হচ্ছে ধরো সিঙ্গেল হাত দিয়ে দিলাম, এই যে এখানে, আর এখানে সিঙ্গেল হাত। আর এখন হাইড্রোজেন গুলো দাও, এখানে একটা, এখানে একটা,
আর এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর এই কার্বনতে কোনো হাইড্রোজেন থাকবে না। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে এই যে এই জায়গা হচ্ছে একটা হাইড্রোজেন, শেষ। হ্যাঁ, যোগটা হয়ে গেছে। এই যে সি, এখানে কার্বনের 4টা হাত হয়েছে, এখানে কার্বনের 4টা হাত, এখানে কার্বনের 4টা হাত, এই কার্বনের 4টা হাত, ডান। এখন এখানে আমাকে সিগমা এবং পাই খুঁজতে হবে, চলো খুঁজি। সিগমা, সিগমা হচ্ছে শুধু তোমার দেখবা যে সিঙ্গেল বন্ডে একটা সিগমা থাকে, ডাবল বন্ডেও একটা সিগমা থাকে, ট্রিপল বন্ডেও একটা সিগমা থাকে। আর ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে দুইটা পাই একটা সিগমা। ওকে, তাহলে প্রথমে সিগমা বন্ডটা দেখি কয়টা আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, দুইটা। আর এই ডাবল বন্ডে একটা আছে, তিনটা। এখানে একটা 4টা, 5টা। এই ট্রিপল বন্ডে একটাই আছে, 6টা। এখানে একটা 7টা, তাহলে 7টা সিগমা। পাই কয়টা? ট্রিপল বন্ডে বলছিলাম 2টা পাই, এখানে 2টা, আর ডাবল বন্ডে একটা, তাহলে টোটাল 3টা পাই। তাহলে 7 সিগমা 3 পাই, 7 সিগমা 3 পাই, এই যে এটা আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে আসি। এখানে হচ্ছে একটা যৌগ দেওয়া আছে CH3 CH ডাবল বন্ড CH CH2 CH2 OH। এই যৌগটার নাম কি? আচ্ছা, এই যৌগটা কি হবে বলো তো? এটা একটা অ্যালকোহল হবে, কোনো সন্দেহ আছে? না। কেন? এখানে তো OH মূলকটাই আছে, ডাবল বন্ডের থেকে OH টা বেশি সক্রিয়, তাহলে OH প্রায়োরিটি পাবে, তাহলে পুরো যৌগটা অ্যালকোহল। নাম শেষে অল থাকবে। তাহলে এখানে আমি যৌগটা লিখি CH3 CH ডাবল বন্ড CH CH2 CH2 OH। তাহলে এখানে হচ্ছে তোমার কার্বনের নাম্বারিং করব, OH এর সাথে আছে, তাহলে এখান থেকে স্টার্ট হবে 1 2 3 4 5। তাহলে পেন্ট হবে, এটা ডেফিনেটলি লিখবো, 5টা কার্বন তাই পেন। এরপরে লিখবো হচ্ছে 3, এই যে 3 নম্বর কার্বন 3, কারণ এখন এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের হিসাব হবে, আগে ইনেরটা আসবে আর পরে অল, শেষে অল। কেন? কারণ পুরাটার পরিচয় একটা অ্যালকোহল, এর জন্য লাস্টে অল। তাহলে পেন 3 ইন, তারপরে 1 নম্বর কার্বনে আছে 1 কি অল। তাহলে পেন্ট 3 ইন 1 অল, পেন্ট 3 ইন 1 অল কোথায় আছে এটা দেখো, পেন্ট 3 ইন অল 1 অল, এই যে এটা পেন্ট 3 ইন 1 অল, এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? খুব সিম্পল, যে পেন 5টা ছিল তাই দিছে পেন, 3 নম্বর কার্বনে ডাবল বন্ড ছিল তাই 3 ইন লিখছি, 1 নম্বর কার্বনে ছিল OH মূলকটা অল, তাই 1 অল, শেষ। ওকে, এটা হচ্ছে আমার আনসার। পরে কোশ্চেনটাতে যাই। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজোইল ক্লোরাইডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? আচ্ছা, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন, বেনজিনটা আগে লেখো, এই যে বেনজিন। তো ধরো এখানে হাইড্রোজেনটাকে বের করে দেখাইছি কারণ আমার বিক্রিয়ার ক্ষেত্রে লাগবে। এটার সাথে আমি অ্যাড করব বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড, এই যে বেনজোইল ক্লোরাইডটা কি, এই যে COCl, এই যে বেনজোইল ক্লোরাইডের সংকেত। তাহলে এটার সাথে আবার দেখো আরেকটা জিনিস দিতে হবে, কি? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি উৎপন্ন হবে দেখো, প্রথমত যেটা হয় এখান থেকে ক্লোরিনটা বের হবে ইলেকট্রনকে নিজেদের টান দিয়ে, আর এখান থেকে হাইড্রোজেনটা সেই ক্লোরিনের সাথে যাবে, যে তৈরি করবে HCl। এরপরে কি হবে, এই বেনজিনের যে ফিনাইল মূলকটা, ফিনাইলটা যাবে এইটার সাথে, এটার সাথে অ্যাড হবে। তাহলে কিভাবে অ্যাড হয় দেখো, এই যে প্রথমে হচ্ছে এই ফিনাইলটা দাও, এই যে ফিনাইলটা আঁকলাম, আর এইখানে যে একটা হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা হাত ফাঁকা না, এই হাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে এখানে অক্সিজেন, আর এই একটা হাত ফাঁকা, এই হাতে যে এই যে এই মূলক পুরোটা অ্যাড হবে। মানে সহজ কথা, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, এখানে একটা হাত ফাঁকা, এই যে হাত, এই হাতে কি এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে। অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এভাবে চিন্তা করো, দেখো এখানে একটা ক্লোরিন চলে গেছে, তাহলে এখানে একটা হাত ফাঁকা না, আর এখানে হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা হাত ফাঁকা, এই হাতে এসে এই ফিনাইল মূলকটা অ্যাড হয়েছে। ঠিক আছে, এই হাতে এসে এই ফিনাইল মূলকটা অ্যাড হয়েছে। তাহলে ধরো আমি এটাকে আগে লিখছি, এই যে এটাকে আগে লিখছি সি ডাবল বন্ড, আর এই যে হাত, এই হাতে এসে এই যে ফিনাইল মূলকটা অ্যাড হয়েছে, শেষ। এভাবে চিন্তা করতে পারো, আরো ইজি হবে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? দেখো সি ডাবল বন্ড, এটা কার্বনিল মূলক, দুই পাশে ফিনাইল আছে, তাহলে কি এটা একটা কিটোন, তাহলে কিটোন হয়ে গেল। তাহলে এটার নাম কি হবে? এটার নামটা মনে রাখো, এটার নাম আমি বলতে পারি, এটার নাম বেনজো ফিনাইল কিটোন, বেনজো ফিনাইল কিটোন বলতে পারি, ফিনাইল কিটোন, বেনজো ফিনাইল কিটোন, কিটোন, এটা হচ্ছে এটার নাম, বুঝছো? বেনজো ফিনাইল কিটোন। এটাকে একসাথে বলতে পারি বেনজোফেনন, যেটা তোমার অপশনে দেয়া আছে আর কি, বেনজোফেনন। একসাথে বলতে পারি কি? বেনজোফেনন। এই যে বেনজো ফিনাইল কিটোনটাকে একসাথে বলতে পারি কি? বেনজোফেনন। এটা হচ্ছে আমার আনসার। বোঝা গেছে? এটা তোমাদের জন্য হয়তোবা অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট এই বিক্রিয়াটা যারা করছো তারা হয়তোবা এটা পারার কথা। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে যাই। অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম আছে। SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কিন্তু বলে দিছিলাম। সক্রিয়তার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপরে হচ্ছে
0 ডিগ্রি বা মিথাইল হ্যালাইড যেটাই থাকুক না কেন। তাহলে আর SN2 এর জন্য উল্টা, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, ঠিক আছে ওইটা এরকম। তাহলে এখানে দেখো 3 ডিগ্রি থেকে স্টার্ট, এটা হ্যাঁ এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। হ্যাঁ কিভাবে বুঝলাম, দেখো এটা এটা হচ্ছে হ্যালাইড, হ্যালাইডের যে কার্বনটা আছে ওই কার্বনটা আরেকটা মূলকের সাথে আছে, একটা মূলকের সাথে আছে তাই 1 ডিগ্রি, এখানে কার্বনটা 2টা মূলকের সাথে আছে তাই 2 ডিগ্রি, এখানে কার্বনটা 3টা মিথাইলের সাথে আছে, মিথাইল মূলকের সাথে তাই এটা 3 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আনসার, 3 ডিগ্রি বেশি চক্রে এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি। অ্যামিনো বা অ্যামিনো হবে না, অ্যামিনের হবে এখানে। এই যে অ্যামিনের ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটা আছে, অ্যামিনের ক্ষারকের সঠিক ক্রমটা হচ্ছে 2 ডিগ্রি আগে সব থেকে বেশি, এরপরে 1 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি, এরপরে হচ্ছে তোমার হচ্ছে অ্যামোনিয়া, এরপরে হচ্ছে অ্যানিলিন। এই যে দেখো এখানে কোনটা আনসার হবে, তুমি আগে খুঁজো এখানে কোনটা আনসার হতে পারে। 2 ডিগ্রি কোথায়, এটা হচ্ছে 2 ডিগ্রি R2NH, এটা হচ্ছে 1 ডিগ্রি RNH2, এটা হচ্ছে 3 ডিগ্রি, এরপরে NH3, এরপর C6H5NH2, ফিনাইলের সাথে অ্যামিন মূলকটা তার মানে অ্যানিলিন। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার আনসার। বা এরকম হইলে তো ভালোই, প্রথমটা যদি আমাদের চোখে পড়ে যায় ওটাই আনসার হয়ে যায়, তাই না? তাহলে আমরা দ্রুত দাগাতে পারবো। এরপরে RCO, আর থেকে RCH2 হয়েছে, রাসায়নিক পরিবর্তনের জন্য কোন বিকারকটি প্রয়োজন? আচ্ছা আর CO আর ছিল, তো এখান থেকে হয়ে গেছে কি আর তোমার হচ্ছে CH2, আর এখানে একটা জিনিস খেয়াল করছো, CO থেকে চলে আসছে CH2, তার মানে কি এখানে হাইড্রোজেন অ্যাড হয়েছে না, দুইটা জার্মান হাইড্রোজেন অ্যাড হয়েছে, রাইট? এই যে দুইটা জার্মান হাইড্রোজেন যে অ্যাড হয়েছে এমনি এমনি অ্যাড হবে না, এখানে থাকবে জিঙ্ক অ্যামালগাম, কঠিন একটা কি তীব্র বিজারণ, যেটা এই বিক্রিয়াটার নাম কি ক্লিমেনসন বিজারণ। এই ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া আমরা দুইটা জার্মান হাইড্রোজেন অ্যাড করে সিওটাকে CH2 বা মিথিলিনে কি করি, কনভার্ট করি। তাহলে এটার নাম কি ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ খুব ফেমাস একটা বিক্রিয়া। আর এখানে হচ্ছে প্রভাবকগুলো খুব ফেমাস, এই যে জিঙ্ক অ্যামালগাম HCl, এখান থেকে আমরা আসলে দুইটা জার্মান হাইড্রোজেন পাই। তাহলে এখানে কোনটা আনসার হবে, এইচ জিঙ্ক অ্যামালগাম HCl। ওকে, আমরা দেখি C3H8O এর কয়টা সমান সম্ভব। দেখো এই কোশ্চেনটা খুবই কমন একটা কোশ্চেন এবং অনেক বোর্ডে তো তুমি দেখছো হয়তো, বা পাশাপাশি এখন তো তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, অনেক অ্যাডমিশনে তোমার এই কোশ্চেনটা আসছে, মানে অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই কোশ্চেনটা আসছে, খুবই কমন একটা কোশ্চেন। তো এটা স্ট্রাকচারটা দেখো, CnH 2n+2O এরকম একটা স্ট্রাকচার না, এরকম স্ট্রাকচার থেকে ইউজুয়ালি তোমার হচ্ছে অ্যালকোহল হয় সমানুটা, আর পাওয়া যায় কি ইথার। আর অ্যালকোহল এখন কয়ভাবে হইতে পারে, দেখো 3টা কার্বন তো, তাহলে CH3 CH2 CH2OH, যে এক টাইপের অ্যালকোহল হইতে পারে, আরেক টাইপের হইতে পারে। আচ্ছা AOH-টা এখানে এই কার্বনের সাথে দেয়া যা কথা, এই কার্বনের সাথে দেয়া কিন্তু একই কথা, ভিন্ন সমানও কিন্তু হবে না, একই। এই কার্বনের সাথে এখানে OH দেয়া কথা, এই কার্বনের সাথে OH দেয়া একই কথা, মানে হচ্ছে তুমি যদি চাচ্ছ ডানে দিতে অথবা বামে একই জিনিসই, ঠিক আছে, ঘুরে ফিরে একই জিনিস। তো এইভাবে কিন্তু সমানও তোমার ভিন্ন আসবে না, একই জিনিসই আসবে। এরপরে এটা একটা পাইলাম 1 নম্বর। পরেরটা হচ্ছে দেখো CH3 CH2, আমার মনে হইলো যে এই OH-টাকে আমি এখানে দিই, আর এখানে ধরো হচ্ছে তোমার CH2, ঠিক আছে, 3 2 5 2 7 1 8। আচ্ছা তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে হচ্ছে তোমার ইয়া হবে, তার এখানে একটু ভেঙে দেখাচ্ছি, হ্যাঁ C, তারপর এখানে হচ্ছে H, আর এখানে H, সরি এখানে কার্বন, আর এখানে হচ্ছে CH3, এখানে CH3 হবে আর কি। তো CH3 CH CH3 OH, এই জায়গায় দেখো আমি হচ্ছে OH-টাকে এখানেও দিতে পারি, তাহলে নতুন আরেকটা যৌগ পাইলাম অ্যালকোহলে। এখন এই OH-টা দেয়াতে আর কি অন্যভাবে এটাকে করা যায়, মানে হচ্ছে অন্যভাবে এটাকে সাজানো যায় না, এটাকে কিন্তু দুইভাবে সাজানো যায়। অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকোহলটা, এই যে এটার নাম কি প্রোপানল, প্রোপানলটাকে এই দুইটা ভাবেই কি করতে পারবা তুমি সাজাতে পারবা। একটা হচ্ছে CH3 CH2 CH2OH, একটা হচ্ছে CH3 CH, ওই যে উপরে একটা দেখো হাইড্রোজেন দিছি, এই জায়গাতে হচ্ছে একটা হাইড্রোজেন দেখো, আর নিচে হচ্ছে কি OH, আর এই সাইড হচ্ছে CH3, দেখছো? তাহলে এইভাবে হচ্ছে সাজানো যায়, আর কিন্তু কোনোভাবে সাজানো যায় না। তাহলে অ্যালকোহল থেকে আমি দুইটা সমাণু পাইলাম, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা। এরপরে ইথার দেখি, ইথার, তাহলে ইথার হিসেবে তুমি সাজাতে পারবে দেখো এইভাবে CH3O CH2 CH3, এই যে, ঠিক আছে, এই যে এইভাবে। তাহলে এখন এটা কি অন্যভাবে সাজানো যায়? দেখো এখানে কিন্তু সব ঠিক আছে, কার্বন 1 2 3, হাইড্রোজেন 3 3 6 2 8, আর এখানে অক্সিজেন একটা ছিল। এটা কি আরেকভাবে সাজানো যায়? এখন তোমার মনে আসতে কোশ্চেন আসতে পারে, ভাই এই অক্সিজেনটাকে এখানে দেই আর CH2টাকে এসে পাঠাই, মানে এই যে এরকম CH3 CH2O 6, আরেকটা সমাণু পাবো না, ব্যাপারটা এরকম না।
এইটা আর এটা একই কথা, এটা তুমি বাম থেকে সাজাইছো আর এটা তুমি বাম থেকে সাজাইছো আর এটা ডান থেকে সাজাইছো, একই কথা, এটা আর এটা কিন্তু কোনো পার্থক্য নাই, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। তাহলে এখানে এটারে আর তুমি সিনক্রোনাইজ বা সাজাতে পারবা না, ঠিক আছে। তাহলে তুমি অ্যালকোহলকে দুইভাবে সাজাতে পারতেছো, আলটিমেটলি অ্যালকোহলকে কি দুইভাবে সাজাতে পারতেছো, ঠিক আছে, অ্যালকোহলকে তুমি দুইভাবে সাজাতে পারতেছো। আর তুমি হচ্ছে অ্যালকোহলকে দুইভাবে আর ইথারকে একভাবে সাজাতে পারতেছো, ঠিক আছে, এটাকে হচ্ছে একভাবে সাজাতে পারতেছো। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে সমাণু হইল দুই টাইপের, এখানে অ্যালকোহলের দুই টাইপ আর ইথারের একটা, তাহলে টোটাল সমাণু হবে তিনটা। বোঝা গেছে? টোটাল হবে কয়টা? তিনটা। অলরাইট। আচ্ছা, মানে এগুলো আমি জানি অনেকে হচ্ছে টেকনিক্যালি এগুলো মানে বের করো, সূত্র, বিভিন্ন ধরনের সূত্র আছে, সূত্র দিয়ে বের করো, কিন্তু মাঝে মাঝে সূত্র দিয়ে বের করতে পারলে ভালো, মানে এটা কিন্তু সূত্র দিয়ে বের করা যায়, ঠিক আছে, এটা কিন্তু সূত্র দিয়েও বের করা যায়। তোমরা হয়তো অনেকে সূত্রটা পড়ছো, আমি জানি। তো সূত্র মানে একটা শর্টকাট থাকে, কিছু কিছু স্পেসিফিক থাকলে ওইগুলো দিয়ে তোমার সমাণু বের করা যায়, ওটা দিয়ে তুমি বের করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমি তোমাকে একটু একটু ডিটেলস দেখাই দিলাম আর কি, যে এটা সমাণু আসলে কি কি পসিবল, অ্যালকোহল আর ইথার, এবং অ্যালকোহলে এই দুই টাইপের হয় আর ইথার এই এক টাইপের। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনটাতে আসি। কোনটি আলোক সক্রিয় যৌগ? আচ্ছা, আলোক সক্রিয় যৌগ কোনটা হবে বুঝবো কেমনে? যেটা কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন থাকলে সেটা বুঝবা কি আলোক সক্রিয় যৌগ। এখন কাইরাল কার্বন কোনটা? কার্বনের চার হাতে যদি চারটা ভিন্ন জিনিস থাকে তাহলে ওইটা কাইরাল কার্বন। তাহলে দেখি প্রথমটা এই কার্বন, এটা হচ্ছে সেন্টার কার্বন, এই কার্বনে দেখো CH3 মানে কি, মানে এই যে এই হাতে দুইটা CH3 আছে, আরেক হাতে একটা হাইড্রোজেন আর এক হাতে একটা ক্লোরিন, এটা কি কাইরাল কার্বন হবে না? কেন? কারণ এই কার্বনের হাতে কি দুইটা একই জিনিস না, তো দুইটা চারটা ভিন্ন জিনিস থাকা লাগবে, অর্থাৎ এখানে A, এখানে B, এখানে C, এখানে D থাকা লাগবে, তাহলে সেটা হবে কাইরাল কার্বন। আর অপশনটা দেখি, এটা দেখি, এখানে হচ্ছে এই যে এই কার্বনটাকে নিয়ে বিবেচনা করি, তাহলে এই কার্বনটা নিয়ে বিবেচনা করলে, এই কার্বনে এই হাতে CH3 দিলাম, এই হাতে হাইড্রোজেন দিলাম, এই হাতে একটা ক্লোরিন দিলাম, আর এই কার্বনের আরেক হাতে CH2CH3 অর্থাৎ ইথাইল, CH3 CH2CH3, এই হাতে মিথাইল, এই হাতে ক্লোরিন, এই হাতে ইথাইল, এই হাতে হাইড্রোজেন। দেখো চার হাতে চারটা ভিন্ন জিনিস না, তাহলে এটাই হবে কি তোমার হচ্ছে কাইরাল কার্বন। এবং যেহেতু এখানে কাইরাল কার্বন পাইছি, তাহলে এটা আলোক সক্রিয় যৌগ। তার মানে কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস থাকলে সেটা কাইরাল কার্বন এবং সেটা আলোক সক্রিয় যৌগ। সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটন কোনটা? আচ্ছা, কার্বোক্যাটনের স্থিতিশীলতার ক্রম হচ্ছে, সবথেকে বেশি স্থিতিশীল হচ্ছে মনে রাখবা 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, ঠিক আছে। আর যদি সক্রিয়তা বলে, তাহলে সক্রিয়তাটা পুরোটাই উল্টা, এটা হচ্ছে স্থিতিশীলতা বা স্থায়িত্বের ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি সব থেকে বেশি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি। তো চলো আমরা একটু দেখি এখানে অপশনগুলো। তো এটা হচ্ছে কার্বোক্যাটনটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটা আর কতগুলা মূলকের সাথে যুক্ত? এই কার্বনটা আর আছে এই যে এই বড় মূলকটার সাথে যুক্ত, দেখছো? কার্বোক্যাটনটা এই কার্বনের সাথে যুক্ত না, এই কার্বনটা এই বড় মূলকটার সাথে যুক্ত, তাহলে এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এরপরে এই কার্বোক্যাটনটা তোমার হচ্ছে আর কয়টা মূলকের সাথে যুক্ত? দুইটা, তাহলে এটা 2 ডিগ্রি। এটা দেখি আমরা, এই কার্বোক্যাটনটা তোমার হচ্ছে কার্বোক্যাটনটা এই যে এটা কয়টা মূলকের সাথে যুক্ত? এখানে একটা CH3 আর এখানে একটা পুরা বড়টা, তাহলে এটাও 2 ডিগ্রি, রাইট? এটাও 2 ডিগ্রি। দেখো এই যে কার্বন, এই পজিটিভ আয়নটা, ক্যাটায়নটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা CH3 এর সাথে যুক্ত, এই যে একটা মূলক, আর এখানে হচ্ছে CH2 CH3, এই যে, আচ্ছা এখানে CH2 হবে। তাহলে তাহলে এটাও কি 2 ডিগ্রি, যে এখানে 1 ডিগ্রি আর এখানে 1 ডিগ্রি, এইটা একটা মূলক, এখানে পুরাটা মিলে একটা মূলক, তাহলে 2 ডিগ্রি এটাও, ঠিক আছে, এটাও কি 2 ডিগ্রি। তাহলে আলটিমেটলি তোমার হচ্ছে এটা হচ্ছে আমার আনসার হবে, এই যে এটা, এগুলো একটা আনসার হচ্ছে না, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, তাহলে এটা মনে 3 ডিগ্রি। দেখো এই ক্যাটায়নটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা এই CH3 2, মানে দুইটা মিথাইল মূলক, এখানে একটা CH3, এখানে একটা CH3, আর বাকি পোর্শনটুকু এই যে CH2CH3 ইথাইল মূলক, এই যে, তাহলে এখানে 1 ডিগ্রি, এখানে 1, টোটাল কয় ডিগ্রি হলো? টোটাল হচ্ছে 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি, এটাই একমাত্র কি 3 ডিগ্রি, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে এটাই হবে সবথেকে বেশি স্থিতিশীল। ইজি, এটা যে ক্যাটায়নটা আছে, ওই ক্যাটায়নটা যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বনটার কতগুলো মূলকের সাথে যুক্ত? একটা, দুইটা, তিনটা, তাহলে 3 ডিগ্রি। পরেরটা এই যে এই ক্যাটায়নটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা মানে কার্বোক্যাটায়ন, এটা 1 আর আরেকটা 1, দুইটা মূলকের সাথে যুক্ত, তাহলে এটা কি 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, উপরেটা 1 ডিগ্রি, শেষ। পরের কোশ্চেনটাতে চাই,
নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সবথেকে বেশি সক্রিয়? আচ্ছা, SN2 বিক্রিয়ার জন্য আমরা সক্রিয়তার ক্রমটা কি জানি? 1 ডিগ্রি সবথেকে বেশি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি। তাহলে আমি খুঁজবো কোথায় 1 ডিগ্রিটা আছে, কোথায় 1 ডিগ্রি আছে। তো প্রথম অপশনটা দেখি, এখানে আছে অ্যালকাইল হ্যালাইডের ব্রোমিনটা, এই যে ব্রোমিন, এই ব্রোমিনের সাথে তোমার যে কার্বনটা আছে, এই যে এই কার্বন, এই কার্বন আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সাথে দেখতে পাচ্ছি এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর পুরাটা আছে হচ্ছে এই যে CH2CH3, CH2CH3, রাইট? তাহলে এটা কয় ডিগ্রি বলতো? এটা হচ্ছে 1 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে কয় ডিগ্রি? 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এটার নাম কি? প্রোপাইল ব্রোমাইড। এই যে ব্রোমিনের সাথে যে কার্বনটা, এই কার্বন শুধুমাত্র ইথাইল মূলকের সাথে যুক্ত, আর এই H তো এগুলো মূলক না, এগুলো তো কার্বনের সাথেই। তাহলে এটা কয় ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এটাই তো সবথেকে বেশি সক্রিয় হবে, রাইট? তাহলে এটা হচ্ছে আমার আনসার, রাইট? এই যে এটা হচ্ছে আমার আনসার। ব্রোমিনের সাথে যে কার্বনটা, এটা হচ্ছে শুধুমাত্র একটাই মূলকের সাথে যুক্ত, ইথাইল মূলক, আর তো কিছু নাই, তাই এটা হচ্ছে 1 ডিগ্রি। বাকিগুলো দেখো, যেমন হচ্ছে এটা ব্রোমিনের সাথে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে একটা হাইড্রোজেন নিয়ে আছে, এটা তার মূলক না, আর এই কার্বনের সাথে মিথাইল মূলক, এই যে CH3, আর নিচে আরেকটা CH। এটা কয় ডিগ্রি বলতো? এটা হচ্ছে 2 ডিগ্রি, তাই না? যে ব্রোমিনের সাথে যে কার্বন, এটা হচ্ছে একটা মিথাইল, দুইটা মিথাইল, দুইটা মূলক, তাহলে এটা 2 ডিগ্রি। পরেরটা হিসাব করে দেখো, এখানে কার্বনের সাথে দুইটা মিথাইল, এখানে একটা মিথাইল, টোটাল 3টা মিথাইল, তাহলে এটা 3 ডিগ্রি। আর এটা হিসাব করে দেখো, এটা হচ্ছে তোমার, দেখি এটা নিচেরটা, এগুলো একটা আনসার হচ্ছে না, এটাও একটা হিসাব করে দেখি, এই কার্বনটা নিবা, এই কার্বন, এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আর হচ্ছে বাকি এই সাইডে হচ্ছে ইথাইল, এই যে। তাহলে এই যে দেখো, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই যে, আর এখানে হচ্ছে তোমার একটা ব্রোমিন, আর এখানে কিন্তু একটা মিথেন মূলক ছিল ব্র্যাকেটে, শাখা, আর বাকিটুকু কিন্তু CH3CH2। এটা কয় ডিগ্রি হবে? 1 1 2, তাহলে এটাও 2 ডিগ্রি, রাইট? তাহলে এটা আমার আনসার হচ্ছে না, ঠিক আছে? এটা আমার আনসার হচ্ছে না, তাহলে 1 ডিগ্রিটাই হবে আমার আনসার, মানে 1 ডিগ্রিটাই সব থেকে বেশি সক্রিয়। এরপর হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেনটা দেখি, একটি অ্যালকিনকে ওজোনলাইসিস করে 1 অণু প্রোপানন এবং 1 অণু ইথানল পাওয়া গেল। অ্যালকিনটি ওই যে উৎপাদ দেয়া আছে, বিক্রিয়কটা বের করতে হবে, ওই যে আমরা যেভাবে বের করছিলাম ওজোনলাইসিস ক্ষেত্রে। তাহলে প্রোপাননটা লেখো, প্রোপানন হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3, 3 কার্বন বিশিষ্ট কিটোন। আর ইথানল হচ্ছে CH3 CHO। আচ্ছা, এখন এটাকে ওই যে অক্সিজেনটাকে একটু উল্টা করে লিখতে হবে, যাতে হচ্ছে দুইটা অক্সিজেনকে কাটাকাটি করে দিতে পারে, এই যে এইভাবে CH3, তারপর হচ্ছে C, এখানে CH3টা দাও এখন, মানে এই কার্বনের CH3টা, আর এখানে ডাবল বন্ড অক্সিজেনটা দাও, এই এটাকে উল্টায় লেখো। এরপর এখানে C, আর এখানে H, আর এখানে ধরো CH3টা এইভাবে লিখলাম, আর এই যে ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে? এটা কার্বনের সাথে কিন্তু CH3টা আছে, বাই দ্য ওয়ে। তাহলে এটাকে জাস্ট আমি এভাবে লিখলাম, আর এখানে হচ্ছে এটা কাটো, এই যে এটা কাটো, এটা যদি কাটি তাহলে এখানে আসবে CH3 C, উপরে CH3, আর এই কার্বন এবং এই কার্বন মাঝখানে থাকবে ডাবল বন্ড, আর এখানে H, আর এখানে কি CH3, এই যে এই CH3টা এখানে আসবে, ঠিক আছে? এই CH3টা কার্বনের সাথে চলে আসলো, তাহলে এই হচ্ছে আমাদের যৌগ। এই দুইটা অক্সিজেন চলে গেল, তাহলে কার্বন কার্বনের দুইটা হাত ফাঁকা, দুইটা হাত এই যে যুক্ত হয়ে গেছে। তাহলে এটার নাম কি হবে? দেখো এটার নাম কি হবে ভাইয়া, এটার নামটা দেখো, 1 2 3 4, তাহলে বিউট হবে। আর এটা যেহেতু ডাবল বন্ড ছাড়া অন্য কোনো কার্যকরী মূলক না, এটা ইন হবে, একটা অ্যালকিন। আর কয় নম্বর কার্বনে আছে এই মিথাইল মূলকটা, শাখাটা 1 2 3, এখান থেকে তো 3, কিন্তু এখান থেকে কাউন্ট করলে 1 2, মানে যেটা কাছে যেখানে পাবো সেখানে যাব। তো এমনিও ডাবল বন্ডটা কিন্তু কাছে কোথায় পাচ্ছে, কার্যকরী মূলকটা কাছে কোথায় পাচ্ছে? 1 2, এই যে 2, তাহলে নাম্বারিংটা এখান থেকে আসবে। শাখা প্রশাখার থেকে বড় কথা হচ্ছে কার্যকরী মূলকটা কোথায় কাছে পাচ্ছি, এটা কার্যকরী মূলক 1 2, 2 নম্বর কার্বনে পেয়ে যাচ্ছে, যে 2, তাহলে 2, এবং 2, এর জন্য যে 2 লেখছে ব্যাপারটা এরকম না, 2 লেখছে আরেক কারণে। এই 2 লেখছে হচ্ছে দেখো 2 নম্বর কার্বনে মিথাইল মূলকটা আছে, তাই লিখছি 2, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, এই যে 2 নম্বর কার্বনে মিথাইল মূলকটা আছে, এর জন্য 2 মিথাইল লাগছে। আর এটাও 2 লিখবো তো কখন কখন, এই যে এখন কয়টা কার্বন আছে? 1 2 3 4, তাহলে লিখবো বিউট, বিউট। আর কয় নম্বর কার্বনে? 2, তাহলে 2, আর ইন, এই যে দুইটা তো লেখাই লাগবে, কারণ 2 নম্বর কার্বন তো ডাবল বন্ড, কিন্তু সবার শেষে হবে কার্যকরী মূলকের অংশটা, সবার আগে হবে শাখা প্রশাখার অংশটা, ঠিক আছে? এই যে তাহলে 2 মিথাইল বিউট, 2 যেহেতু 2 নম্বর কার্বনের ডাবল বন্ডটা, তারপর ইন শেষ। এটা কোথায় আছে দেখো, 2 মিথাইল বিউট 2 ইন, এই যে 2 মিথাইল বিউট 2 ইন, এটা হচ্ছে আনসার। ওকে, শেষে আমাদের জৈব যৌগ মোটামুটি আমরা
অনেকগুলো কোশ্চেন মোটামুটি সলভ করলাম। আশা করি এখান থেকে তুমি আইডিয়া পাইছো কি কি টাইপের কোশ্চেন তোমার পরীক্ষাতে আসতে পারে এবং এসেছিল। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাস তোমার ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। পরবর্তীতে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।